নমস্কার। এসডিএমটি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমিক্যাল স্টাডিজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আন্তর্জাতিক গণিত দিবস উপলক্ষে আমরা পাইয়ের ইতিহাস সম্পর্কে দুটার কথা একটু শুনব, বলবো, আলোচনা করব। আমাদের এই আন্তর্জাতিক গণিত দিবস কবে থেকে উদযাপিত হওয়া শুরু হলো? 2019 সালের নভেম্বর মাসে ইউনেস্কো প্রথম 14 মার্চকে আন্তর্জাতিক গণিত দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে। 2024 সাল থেকে 2033 সাল পর্যন্ত 10 বছর সারা পৃথিবী জুড়ে ইন্টারন্যাশনাল ডিকেড অফ সায়েন্সেস ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট পালন করা হবে ইউনেস্কোর সিদ্ধান্ত অনুযায়ী। আমাদের 2020 সালে 14 মার্চ ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স ডেতে যে থিম নিয়ে আলোচনা করা হচ্ছিল বা হয়েছিল সেটা হলো ম্যাথামেটিক্স এভরিওয়্যার, সর্বত্র গণিত। আমি সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রিবেলা শুতে যাওয়া পর্যন্ত সর্বত্র গণিতের আমি অস্তিত্ব দেখতে পাবো। 2021 সাল আন্তর্জাতিক গণিত দিবসের থিম ছিল ম্যাথমেটিক্স ফর এ বেটার ওয়ার্ল্ড। আলোচনা হলো সারা পৃথিবী জুড়ে। 2022 সালে ম্যাথমেটিক্স ইউনাইটস। 2023 সালে আন্তর্জাতিক গণিত দিবসে থিম ছিল ম্যাথমেটিক্স ফর এভরিওয়ান, প্রত্যেকের জন্য গণিত। যে শিক্ষায় শিক্ষিত, যা তথাকথিত স্বল্প শিক্ষিত, প্রত্যেকের জন্য গণিত। অসাধারণ একটা থিম। সেই থিম নিয়ে সারা ভারত জুড়ে, সারা পৃথিবী জুড়ে ইনফ্যাক্ট আলোচনা হয়েছে। আর এবারও 24 সালে প্লেইং উইথ ম্যাপ, 24 সালের যে থিম সেটা হলো প্লেইং উইথ ম্যাপ। এসডিএমটি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমিক্যাল স্টাডিজ আমরা চাইছি প্রত্যেক বিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে গণিত যে ভয়ঙ্কর নয়, গণিতকে ভয় পাওয়ার যে কোনো কারণ নেই, তেমন মেসেজ পৌঁছে দেব। এর জন্যই আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করার কথা ভাবছি। 2019 সালের নভেম্বর মাস থেকে 14 মার্চ ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স ডে হিসেবে পালন করা হয়ে আসছে, পালন করা হচ্ছে ম্যাথমেটিক্স ডেতে। কিন্তু আজ আমরা জানব এই ম্যাথমেটিক্স ডেতে পাইয়ের কথা। একে অনেককে পাই দিবস বলছেন, অনেক কালাইকার কথা। কোনো মতেই সম্ভব নয় জানা কে প্রথম তাকিয়েছিল বৃত্তের দিকে, তার চারদিকে বেড়ের দিকে, মধ্যখান দিয়ে যাওয়া রেখাটার দিকে। তার কি মনে হয়েছিল? কে জানে? সেই জায়গা থেকে মাপা, দূরে চারদিক মাপা গেল, মাঝ বরাবর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত মাপা হলো। বড় মাপকে ছোটটা দিয়ে মাপলে দেখা গেল 3 বার মাপা গেল আর একটু বাকি হয়ে গেল।
গোলটাকে আরো বড় করা হলো, একই রকম মাপ পাওয়া গেল, সেই একই ফল হলো, ছোট করা হলো একই ফল। ইতিহাসে প্রাথমিক উৎস যে শিলালিপি, পাণ্ডুলিপি, এ কথা সকলেরই জানা। সেই সূত্র ধরে পাইলের প্রথম উল্লেখ উদ্ঘাটন করলেন ইজিপশিয়ান লিপিকর আমিস 1650 খ্রিস্টপূর্বাব্দে। তিনি আবিষ্কার করলেন প্যাপিরাসের লেখা থেকে। মনে হতো এই যেন এক বিপ্লব। কি পেলেন তাতে? cut off 1/9 of a diameter and construct a square upon the remainder. This has the same area as a circle. ইজিপশিয়ানদের আগে ব্যাবিলনের পুরোহিতেরা জ্যোতির্বিজ্ঞান চর্চার সঙ্গে যে গণিত চর্চা করতেন, সে কথা ঐতিহাসিকেরা প্রমাণ সহযোগে জোর দিয়ে বলেন। এখনো পর্যন্ত যা পাওয়া গেছে, যা জানা গেছে, থালোস প্রথম গ্রিক চিন্তাবিদ। তিনি সম্ভবত ব্যাবিলনের পুরোহিতদের কাছ থেকে গ্রহণের গণনা করা শিখেছিলেন। সেই পণ্ডিত বর্গ পাইলের মান নির্ণয় করেছিলেন 3.1 ইজিপশিয়ান গণিতজ্ঞদের ব্যাখ্যায় যদি মনোযোগ দেওয়া যায়, দেখা যাবে তাদের তৈরি মান হল 256/81 বা 3.1604। অনেক গণিতজ্ঞরা বলেন আর্মেসের আবিষ্কার থেকে প্রথম একটি বৃত্তের সমান ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র আকার হদিশ পাওয়া যায়। আর্মেসের আবিষ্কৃত পুঁথিটি ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে। ইজিপশিয়ানদের পায় নিয়ে অনেক কীর্তির কথা বহুল প্রচলিত। গিজার যে সুবিশাল পিরামিড, তার একটা পাশের দৈর্ঘ্য আর উচ্চতার অনুপাত পায়ের মানের অর্ধেক। আমেসের পর প্রায় 1000 বছর কেটে গেল। এর মধ্যে ইজিপশিয়ান, ব্যাবিলনিয়ান পণ্ডিতেরা এই যে পায়ের মান, এই পায়ের মান নিয়ে বিস্তর আলোচনা করেন। তারা এই অনুপাতকে কাজে লাগানোর কথা ভাবলেন জনই পরিমাপে, ইমারত করত। খ্রিস্টপূর্ব 4th শতাব্দীতে গ্রিক পণ্ডিতেরা এই ধারণাটিকে গণিতের সমাধানে কাজে লাগানোর কথা ভাবলেন। এই সময়ে অ্যানাক্সাগোরাস বৃত্ত ও বর্গক্ষেত্রের মধ্যে সম্পর্ককে সংজ্ঞায়িত করতে চাইলেন। তিনি একটা বৃত্তক্ষেত্র বলে সমান একটি বর্গক্ষেত্র অঙ্কনের পদ্ধতি উদ্ভাবন করে ফেললেন। অ্যান্টিগন আর ব্রাইসন, যা সক্রেটিসের সমসাময়িক ছিলেন, একটা বৃত্ত ক্ষেত্রফল নির্ণয় করলেন এক অদ্ভুত উপায়। কি উপায়? একটা সরল রাখলেন, ধারগুলোকে দ্বিগুণ করলেন, তারপর আবার দ্বিগুণ করলেন, আর বৃত্ত হয়ে গেল। অ্যান্টিগন একটা বৃত্তের মধ্যে একটা বহুভুজ রাখলেন। যতক্ষণ না বৃত্ত হয় ততক্ষণ পর্যন্ত বহুভুজগুলোর ক্ষেত্রফল নির্ণয় করলেন। কিন্তু ব্রাইসন বৃত্তের ভেতরে এবং বৃত্তের বাইরে দুটো বহুভুজ আনলেন। বললেন এই দুটি বহুভুজের ক্ষেত্রফলের মাঝেই আছে বৃত্ত। এরপর আবার আরো 200 বছর কেটে গেল। সিরাকুসের জ্ঞানীমানুষ আর্কিমিডিস দুটি বহুভুজের পরিসীমার দিকে নজর দিলেন। তিনি দুটি সরলরেখার ধারগুলোকে 4 বার দ্বিগুণ করলেন। 96 ধারযুক্ত বহুভুজ পাওয়া গেল। তিনি তার বিখ্যাত গ্রন্থ দ্য মেজারমেন্ট অফ দি সার্কেল লিখলেন, দ্য রেশিও অফ দি সার্কামফারেন্স অফ এনি সার্কেল টু ইটস ডায়ামিটার ইজ লেস দেন 3.1/7 বাট গ্রেটার দেন 3.10/1271। একটা বিতর্ক ইতিহাসে আছে, সেটা হলো আর্কিমিডিস না তার থেকে 30 বছরের ছোট অ্যাপোলোনিয়াস
বৃত্ত পাইয়ের মান নির্ণয় করেছিলেন। তবে ক্লডিয়াস টলেমির আগে পাওয়া শ্রেষ্ঠত্ব হল পাইয়ের মান 2,11,875 বাই 67,441। আলেকজান্ডার ভারত আক্রমণ করলেন 4th খ্রিস্টপূর্বাব্দে। ভারতীয়দের মধ্যে প্রভাব পড়তে শুরু করল। অনেক গণিত ঐতিহাসিকদের মতে তারপর থেকে ভারতীয় গণিত গ্রিক প্রভাব যুক্ত হয়ে পড়ল। অনেকে অবশ্য ভিন্ন মত পোষণ করেন। ইজিপ্ট, ব্যাবিলন, গ্রিসে যেমন এই অনুপাতটাকে চেনা হয়েছিল, ভারতীয় বিষয়টা একেবারেই পৃথক চেষ্টায় উন্মোচিত হয়। আমরা দেখতে পাই যে আর্যভট্ট 476 খ্রিস্টাব্দে জন্ম। তিনি তার বিখ্যাত গ্রন্থ আর্যভট্ট লিখেছিলেন 499 খ্রিস্টাব্দে। তিনি লিখলেন, চতুরে দুতেন শতস্পষ্ট নূনম দাষষ্টি তথা সহস্রানাম অযুতোদয় বিস্তম্ভস্য স্বর্ণ বৃত্ত পরিণাহ। গণিতপাঠ 10 নম্বর ভার্স। এখানে আমরা যদি বিশ্লেষণ করে দেখতে পাই, চতুরে অধিকং শতং মানে হলো 100 + 4। অষ্টগুণং, যে যোগফলটা হলো 104, তাকে 8 দিয়ে গুণ করলাম। দাষষ্টি তথা সহস্রানাম, 62,000 যোগ করলাম। অযুতোদয় 20,000। ব্যাখ্যাটা তাহলে কি দাঁড়ালো? ব্যাখ্যাটা দাঁড়ালো 8 গুণিতক 104 যোগ 62,000 সমান 15,000 ব্যাস বিশিষ্ট বৃত্তের পরিধি। সুতরাং আর্যরা পাইয়ের মান পেলেন 62,832 বাই 20,000। কিভাবে পেলেন? ভারতীয়দের বিশেষত্বই ছিল কথা কম বলা। এখন তো ভার্স আপনি দেখেন, দেখতে পাবেন সেই ভার্সটার মাধ্যমে অনেক কথা বলা হয়ে গেল। আর্যরা কোনো ব্যাখ্যা নেই। টিকাকাররা বলবেন এই মান নির্ণয় বৃত্তের পাদ বিভাজন প্রক্রিয়ায় সম্ভবত তৈরি হয়েছিল। আমরা আরেকজন দিকপাল গণিতজ্ঞ ব্রহ্মগুপ্তের কথা ভাবতে পারি। ব্রহ্মগুপ্ত এই বিষয়ে খুব হতে পেরেছিলেন তেমন তত্ত্ব নেই, কিন্তু ভারতীয় গণিতের ইতিহাসে ব্রহ্মগুপ্ত এক উল্লেখযোগ্য নাম। তিনি অন্তর্লিখিত নিয়মগুলোর পরিধি নির্ণয় করলেন, যেগুলো বায়ু সংখ্যা 12, 24, 48 এবং 96। এই ব্যাপারগুলো যখন বৃত্তের কাছাকাছি, তখন পাইয়ের মান থেকে নির্ণয় করলেন √10। এই মানটিকে সেই সময় থেকে সব থেকে বেশি প্রচলিত বলে ধরা হয়। ভারত থেকে এই মান ইউরোপের দেশগুলোতেও ছড়িয়ে পড়ে। আর্যভট্টে আমরা পাইয়ের মানটা আরো বিস্তৃত হতে পাই, সেটা হলো মহাভাস্কর্য এবং লঘু ভাস্কর্যতে, যা ভাস্কর 1-এর লেখা। যদি পাইয়ের গতিপথ ধরে অনুসন্ধান করা যায়, দেখা যাবে ব্যাবিলন, ইজিপ্ট, গ্রিস হয়ে ভারত। ভারতে যখন গাণিতিক চিন্তার পরিস্ফুরণ হচ্ছে, আর্যভট্ট, প্রথম ভাস্কর, ব্রহ্মগুপ্ত, হরিদত্ত, শ্রীধরাচার্য, গোবিন্দ স্বামীন, মহাবীরাচার্য, শ্রীপতি, ভাস্করাচার্য যখন গাণিতিক চিন্তাকে গতিশীল করে তোলার চেষ্টা করছেন, তখন ইউরোপের জ্ঞানটি একটা সীমিত। অন্যদিকে 900 খ্রিস্টাব্দের পর থেকে আরব সংস্কৃতিতে গণিতের প্রতি তীব্র আসক্তি লক্ষ্য করা যায়। ইবন মুসা আল-খোয়ারিজমি, একজন শ্রেষ্ঠ গণিতজ্ঞ, 9ম শতাব্দীতে বর্তমান ইরাকে অধ্যয়ন ও অধ্যাপনায় রত। আল-খোয়ারিজমি একটা বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত সুচারুভাবে নির্ণয় করার চেষ্টা করেন। তিনি ব্যবহার করেছেন 3×1 সাপ, √10 এবং 62,832 বাই 20,000। প্রথম ডিগ্রি থেকে পরের ডিগ্রি
ভারতীয় তথ্যকে নিয়েছেন। আর খৈরুজমি প্রথম গণিতজ্ঞ যার কাছে হিন্দু আরবীয় সংখ্যার ব্যবহার, শূন্যের ব্যবহার এবং দশমিকের ব্যবহার লক্ষ্য করা যায়। 1085 খ্রিস্টাব্দে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে গণিতের ইতিহাস। স্পেনের রাজা আলফান্সো 6 টলেডো জয় করেন। রাজা মোস পরাজিত হন। টলেডো শহরে একটি ঐশ্বর্যশালী গ্রন্থাগার ছিল। আলফান্সো প্রথমেই কয়েকজন অনুবাদককে নিয়ে আরবীয়, গ্রিক, হিব্রু কাজগুলো করে ল্যাটিনে অনুবাদ করে। পশ্চিম ইউরোপের অনেক পণ্ডিতের যুক্তিবাদী তার্কিকের কাজও অনুদিত হয়ে গেল। কিন্তু ক্রুসেড এর ফলে সৈন্যরা এই সম্পদের কপি বিভিন্ন দেশে ছড়িয়ে দিল। দ্বাদশ শতাব্দীর প্রথম দিকে একজন ইংরেজ জ্ঞান পিপাসু ইগনোর এলিমেন্টস আর প্যালোমির অ্যালমাঞ্জিস্ট খুঁজে পেলেন। দ্রুততার সঙ্গে অনুবাদ করলেন ল্যাটিনে। তখন পশ্চিম ইউরোপে জ্ঞান চর্চার ভাষা ছিল ল্যাটিন। তিনি আলখৈরিজমের কাজও অনুবাদ করলেন। এই সময়ের প্রেক্ষিতে 1220 খ্রিস্টাব্দে ফিবোনাচ্চি পাইয়ের মান 1440 বাই 458.3 অর্থাৎ 864 বাই 275 নির্ণয় করেন এবং তার বইয়ে লিপিবদ্ধ করেন। সম্পূর্ণ মধ্যযুগ ধরে পাইয়ের এই যে চিন্তা, পাইয়ের মান নিয়ে এই যে অনুসন্ধান, এই কথা গণিতের ইতিহাসে স্বর্ণাক্ষরে করে লেখা আছে। এই সম্পর্কে গ্রিক, চীনা এবং ভারতীয় গণনার তুলনায় পাইয়ের মান বলেন অনেক বেশি সূক্ষ্ম আমরা দেখতে পাই। 16 শতাব্দী পর্যন্ত কিন্তু এই চিত্রে কোনো পরিবর্তন দেখা যায়নি। 1579 খ্রিস্টাব্দে ভিতে আর্কিমিডিসের নিয়ম মেনে অন্তর্লিখিত ও বহির্লিখিত বহুগুণকে যে মানের পাল্লা দিলেন সেটি হল 3.15926535 তার বর্ণনায়, আর 3.1415926537 এর ছোট না। 1993 সালে তিনি গ্রন্থ প্রণয়ন করেন। সেখানে তিনি দেখিয়েছেন বহুভুজগুলোকে ত্রিভুজে ভেঙে দিয়ে এবং সুষম বহুভুজ ও দ্বিগুণ ধারের বহুভুজের অনুপাত cos থিটার অনুরূপ হয়। তিনি ব্যবহার করলেন অর্ধকোণ সূত্র। এত কিছু পরেও অয়েলারের সূত্র, যেটি ডিমবলারের আবিষ্কার থেকে তৈরি, সেটি এগুলির মধ্যে সবচেয়ে বেশি বিখ্যাত। ক্রিশ্চিয়ান আইজেন, যিনি 20 বছর বয়স পর্যন্ত গণিত ধারে দেননি, তিনি হঠাৎ গণিত উৎসাহী হয়ে পড়েন। তার যে বছর জন্ম সেই বছরে মৃত্যু হয় ডাচ গণিতজ্ঞ উইলবার্ট স্নেলের। তারই একটি উপপাদ্যের প্রমাণ তার হাতে আসে। তিনি নতুন করে প্রমাণটি তার সঙ্গে আর্কিমিডিসের সূত্রকে কাজে লাগিয়ে পাইয়ের মান 9 অঙ্ক পর্যন্ত সঠিকভাবে নির্ণয় করেন। তার নির্ণয় করা পাইয়ের মান ছিল 3.14159265 ব্যারেলসি এবং 3.1415926538। স্নেল বা হাইগেন কেউ এই সংখ্যার আদিত্যে বিশ্বাস করতেন না, কিন্তু বিশ্বাস করতেন শুদ্ধতায়, গণিতের শুদ্ধতায়। 19 শতাব্দীর প্রারম্ভে চুরহাম পাইয়ের মান 40 অঙ্ক পর্যন্ত নির্ণয় করেছিলেন। এর মধ্যে 25 অঙ্ক পর্যন্ত শুদ্ধ ছিল। সেন্ট চুরহাম 1874 খ্রিস্টাব্দে 100 অঙ্ক পর্যন্ত পাইয়ের মান নির্ণয় করেছিলেন। এর জন্য তিনি ব্যবহার করেছিলেন গ্রেগরির সূত্র। আমরা আজ এই পাই দিবসের প্রাক্কালে পাইয়ের ইতিহাস নিয়ে সামান্য বিচার কথা বলছি। বিষয়টা গণিতের ইতিহাসের একটি অধ্যায় মাত্র। গণিতের ইতিহাসে যে গতিশীলতা তার রেফারেন্স পাওয়া যায় পাইয়ের ইতিহাসে। এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে সহজ প্রাকৃতিক আকার হল বৃত্ত। অন্যদিকে ইতিহাসের প্রাচীনতম রেকর্ড বর্গক্ষেত্রে। মানুষের সমাজের পরিমাপের
সক্ষমতাকে নির্দেশ করে এই 4 কোণা আকৃতিটি ভারতের প্রাচীনতম শাস্ত্র শূন্যসূত্রে দেবী নির্মাণকালে যে সমস্ত আকৃতির বর্ণনা আছে তার মধ্যে বর্গক্ষেত্রটি সবচেয়ে সরল হিসেবে স্বীকৃত। এই দুটি জ্যামিতিক আকার নিয়ে এই 4000 বছরের যাত্রা। পরে বায়ু সংখ্যা বাড়িয়ে চতুর্ভুজ গর্ভুজ হয়েছে এভাবে, কিন্তু মূল আকৃতিটা ছিল চারদিকে সমান বর্গক্ষেত্র। সবাইকে আবার L20 ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমিক্যাল স্টাডিজের পক্ষ থেকে আন্তর্জাতিক গণিত দিবসে স্বাগত জানাচ্ছি। অঙ্ক কষুন, অঙ্ককে ভালোবাসুন, ছোটদের অঙ্ক শেখান এবং ছোটদের বলুন অঙ্ক ভয়ের কিছু নেই, অঙ্ক একটা ভাষা মাত্র। এই ভাষাটাকে কাজে লাগিয়ে আমরা সব কিছু বুঝতে চেষ্টা করি। নমস্কার।